মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি তৈরি হলো, কিন্তু ইউনিভার্সিটিটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন কেবলমাত্র ইট কাঠ পাথর দাঁড়িয়ে আছে, মাস্টারমশাইরা নেই। সকাল হলে শয়ে শয়ে মানুষ মহিষাদল থেকে সাইকেল মোটর সাইকেলের মিছিলের মতো করে হলদিয়া কারখানার গেটের দিকে যেত। আজকে সেই হলদিয়ার পার্শ্ববর্তী এলাকা হিসেবে এই মহিষাদল থেকে শয়ে শয়ে ছেলে মেয়েকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। এর মনে একটা ধারণা তৈরি হয়েছে যে না, বামপন্থীরা যে কথাটা বলছে যে তৃণমূল বিজেপিটা সেটিং হয়ে আছে, এটা তারা বুঝছে। কিন্তু সারা রাজ্যে যদি প্রার্থী তালিকা আপনি দেখেন, যদি তৃণমূল বিজেপি লেটার হেডটা কেটে দেওয়া হয়, তাহলে কোনটা বিজেপির তালিকা কোনটা তৃণমূলের প্রার্থী তালিকা বুঝতে পারবেন না। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে বসে আছি মহিষাদল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রজলাল চকে। আমাদের সঙ্গে আছেন এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পরিতোষ পট্টনায়ক। পরিতোষ, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। আমার খুব খারাপ লাগছে, এখন বাজে 3:30, আপনি একটুখানি প্রচারের ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন, আমি এসে বিরক্ত করলাম আপনাকে। আমি তার জন্য দুঃখিত, লজ্জিত। তবু আমিও নিরুপায় বলেই আপনার সঙ্গে আমি এই সময় দুপুরবেলা এসে বিরক্ত করলাম। তো পরিতোষ, প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারে ইতিমধ্যেই তো আমরা প্রায় আপনার 11-12 দিন প্রচার করলাম। বিভিন্ন এলাকাগুলোতে মানুষের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে, বয়স্ক মানুষজন, বিশেষ করে মায়েরা বিভিন্ন জায়গাতে আমাদের যেভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের উৎসাহিত করছে, আমাদেরকে তৃণমূল বিজেপির যে অবস্থা, ওরা যেভাবে মানুষের সর্বনাশ করছে সেই সম্পর্কে নিজে থেকে বলছে। এবং সর্বোপরি একটা সবচেয়ে বড় রেসপন্স পেলাম কিছু কিছু জায়গাতে, যে তৃণমূল বিজেপি মিলে সেটিং করে যে বোকা বানাচ্ছে, এই ব্যাপারটা মানুষ বলছে। এই ব্যাপারগুলোকে দেখে আমাদের মনে হয়েছে বেশ খানিকটা পরিস্থিতি পাল্টেছে। এই তৃণমূল বিজেপির বাইনারিটা আপনার কথা উঠে এলো, এটা ঘটনা যে আমরাও দেখতে পাচ্ছি যে সবসময় তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এর বাইরে যেন পশ্চিমবঙ্গে আর কোনো রাজনৈতিক শক্তি নেই। তো আপনাদের প্রচারের মাধ্যমে কি এই বাইনারিটাকে কি আপনারা ভাঙতে পারবেন বলে মনে করছেন? না, বাইনারিটা ভাঙবে, মানুষই সেটাকে ভাঙছে। কারণ বিশেষ করে মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে পশ্চিমবাংলার মাটিতে একটা অংশের মানুষ মনে করেছিল যে এই সময় তৃণমূলটাকে যদি হটাতে হয় তাহলে বিজেপিকে লাগবে। অর্থাৎ এক কথাতে যে বিজেপি তৃণমূলটাকে টাইট দিতে পারে। কিন্তু দিন যত গড়িয়েছে, মানুষ তার নিজেদের অভিজ্ঞতার কষ্টিক পাথর দিয়ে যাচাই করে বুঝেছে এটা, যে পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লোক দেখানো লড়াইটা করছে। বিশেষ করে যখন দেখা গেল যে আমরাও প্রচারে আনছি এই কথাগুলো, যে সত্যি কি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে? বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো, তাহলে তো বিজেপির মোদি বা অমিত শাহকে দিল্লি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতে হতো না, এত মিটিং মিছিল কর্মসূচি কিচ্ছু করতে হতো না, এত সমাবেশ, এত ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার কিচ্ছু করতে হতো না। শুধু যদি 3টে কেলেঙ্কারি সবচেয়ে বড় ধাপে যে ঘটেছে, প্রথম ধাপটা হচ্ছে কি, সারদা নারদা রোজ ভ্যালির যে নথি, যে তথ্য সিবিআই ইডির হাতে আছে, এবং সর্বোপরি যে মানুষগুলো সর্বশান্ত হয়েছে, আমানতকারীরা, যেখানে বলেছিল যে তারা কমিশন তৈরি করে তাদের ফেরত দেবে, আজকে তো শেষ পর্যন্ত দেখা গেল লাস্ট কি সুদীপ্ত সেনও ছাড়া পেয়েছে। মানুষ অভিজ্ঞতার মধ্যে বুঝছে। 2 নম্বর কথা হচ্ছে, এই যে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট হয়েছে, মন্ত্রীদের বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, সোনা পাওয়া গেছে, এবং যে হারে টাকা এই যে দেখতে পেল বাংলার মানুষ, হাতে নাতে গ্রেপ্তার হলো। তারপরে দেখা গেল কি না, এই যে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে তার তদন্ত ঝুলে গেছে, সিবিআইডি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। 3 নম্বর কথা, এই যে কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে বালি পাচার যা ঘটলো, সবটার কিন্তু তথ্য কালীঘাটের কাকু থেকে শুরু করে এটা ওটা সবটা নিয়ে টিভির পর্দাতে মানুষ সবটা দেখলো, কিন্তু দেখা গেল সিবিআইডি তদন্ত করছে, কোনো ফলাফল হলো না। লাস্ট দেখলো আইপ্যাকের অফিসে হানা, সেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি গিয়ে ফাইল নিয়ে চলে এলেন, সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘেরে ঘেরে দাঁড়িয়ে আছে, সেখানে ইডির অফিসাররা দাঁড়িয়ে আছে। এগুলো থেকে কোথাও না কোথাও বরুণদা মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে না, বামপন্থীরা যে কথাটা বলছে যে তৃণমূল বিজেপিটা সেটিং হয়ে আছে, এটা তারা বুঝছে। কিছু কিছু জায়গাতে মানুষ কথাটা বলছে, বলে যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সে যদি গ্রেপ্তার করতে পারে, এই একই সিবিআই ইডি। আবার যদি আপনি দেখেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সে গ্রেপ্তার হতে পারে,
এর আগে তামিলনাড়ুতে দেখেছেন জয়ললিতা, সে গ্রেপ্তার হয়েছে। পি চিদম্বরম যে আমাদের অর্থমন্ত্রী ছিলেন, কংগ্রেস নেতা, তার পাঁচিল ডিগিয়ে গিয়ে সেখান থেকে সিবিআই ইডি তাদেরকে ঘিরে ধরে এনেছে। তাহলে বাংলার মানুষের মধ্যে প্রশ্ন, যে সিবিআই ইডি এত কিছু ঘটাতে পারে, অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, জেল খাটাতে পারে, তাহলে পশ্চিম বাংলার পিসি ভাইপোর ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? আপনার কথার মধ্যে চিটফান্ড দুর্নীতি উঠে এলো, নিয়োগ দুর্নীতি উঠে এলো, এছাড়াও পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু দুর্নীতির কথা, কয়লা পাচার, বালি পাচার, এইসব গরু পাচার, এইসব সংক্রান্ত দুর্নীতির কথা আমরা জানতে পেরেছি। তা আপনি কি মনে করছেন যে এবারে নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু হচ্ছে? একদম একদম আপাদ মস্তক দুর্নীতি যে ব্যাপারটা ঘটেছে, একদম পঞ্চায়েতের স্তর থেকে আপ টু ওপর পর্যন্ত পঞ্চায়েত গুলোতেও লুঠের আখড়া চলছে। সেখানে 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজ যখন চালু ছিল তখন ওরা লুটে পুটে খেয়েছে। আবাস যোজনা থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে শুরু করে গরিব মানুষ, আপনি অবাক হবেন, আমরা গ্রামীণ এলাকাগুলোতে ছোট ছোট পাড়া বৈঠক করছি, সেখানে মানুষ বলছে তার বাচ্চা জন্মেছে, নাতি হয়েছে, একজন বয়স্ক মানুষ বলছেন, বলে নাতি হয়েছে, তার একটা জন্ম সার্টিফিকেট আনতে যাবে, তার জন্য তৃণমূলের নেতারা টাকা চাইছে। মানে এমন ঘটনাগুলো পঞ্চায়েত থেকে আপ টু ওপর পর্যন্ত সর্বত্র ভয়ঙ্কর ভাবে যে দুর্নীতি ঘটছে, এটা মানুষের চোখের সামনে পরিষ্কার হয়েছে এবং মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। পরিতোষ, আপনি যদি নির্বাচিত হন, মহিষাদল কেন্দ্রের তো একাধিক সমস্যা আছে, রাজ্যের যেরকম রাজ্য জুড়ে সমস্যা আছে, জেলাগতভাবে সমস্যা আছে, কেন্দ্রগতভাবে আলাদা আলাদা সমস্যা আছে। তো আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা থাকবে? কোন সমস্যাটা আপনি সবার আগে সমাধানের চেষ্টা করবেন? দেখুন, মহিষাদল বিধানসভাটা হচ্ছে আমাদের মহিষাদল ব্লক আর হলদিয়া ব্লক নিয়ে গঠিত। দুটো ব্লকের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। হলদিয়া ব্লক যেটা হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া, মানুষ এখানে খানিকটা শিল্প কলকারখানার উপর নির্ভর করে, বেশিরভাগ অংশের মানুষ। আমাদের এই হলদিয়াতে সম্ভাবনা রয়েছে, হলদিয়া ব্লক এলাকাটাতে ছোট এবং মাঝারি শিল্প গড়ে তোলবার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটাকে এরা কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে। অপরদিকে মহিষাদল ব্লকে যদি আপনি তাকান, মহিষাদল হচ্ছে একটা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের নগরী হিসেবে পরিচিত আছে, এলাকা হিসেবে পরিচিত আছে। সেখানে বিশেষ করে পর্যটন কেন্দ্র গেওয়াখালী, যেটা হচ্ছে আমাদের পর্যটনের একটা টুরিস্ট স্পট হতে পারে। ওখানে রাজবাড়ি রয়েছে, ইতিহাসে বিখ্যাত রাজবাড়ি রয়েছে, ওখানে রঙ্গি বসান রয়েছে। ওখানে কিন্তু এই যে পর্যটন কেন্দ্রটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। এই যে দুটো কথা বললাম, এই দুটো কাজকে সুচারুভাবে করাটা হচ্ছে প্রথম আমাদের প্রধান কাজ। দ্বিতীয় কথাটা, এর মধ্যে দিয়ে কর্মসংস্থান, মানুষের কাজের সঙ্গে যুক্ত হওয়া, একটা যেই সময়ের যে সংকট বেকারত্ব, সেইটার একটা জায়গায় পৌঁছাবে। এক, দুই হচ্ছে এই গোটা মহিষাদল এলাকাতে রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা, মানুষ স্বাভাবিকভাবে চলতে পারছে না, কিন্তু বিধায়ক এখানে রানিং তৃণমূলের, ওনার কিন্তু নজর কাটছে না। এখানে জল নিকাশির প্রচন্ড সমস্যা, যেখানে সামান্য একটু বৃষ্টি হলে ডুবে যাচ্ছে, যেখানে খালগুলো আছে, নানাগুলো আছে, নালা আছে এবং ক্যানেল আছে, এগুলোকে সংস্কার করা হচ্ছে না। আপনি যদি দেখেন খাল এবং নালাগুলোতে একদম হজে গেছে, ভরে গেছে, সেগুলোকে সংস্কার করা হচ্ছে না। এবং এইটা হওয়ার ফলে কি হচ্ছে, এই সংস্কার না হওয়ার ফলে যে জিনিসটা ঘটে যাচ্ছে, একাধারে যেমন জল নিকাশির একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে, কৃষি প্রধান এলাকার যে অংশটা আছে সেটাতে জল না পাওয়ার ফলে কৃষকরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানটা করা আমাদের। মহিষাদলের মাটিতে দুটো কলেজ আছে বিধানসভা এলাকার মধ্যে, একটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ, একটা গার্লস কলেজ। রাজ কলেজ এবং গার্লস কলেজে প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তাদের ফ্যাকাল্টিগত যে ডেভেলপ করার দরকার ছিল সেটা নেই। নতুন নতুন সাবজেক্ট যেভাবে এই সময়োপযোগী আসার দরকার ছিল সেটা আসেনি। এবং সবচেয়ে বড় কথা, পূর্ব মেদিনীপুর জেলাতে একটা ইউনিভার্সিটি ছিল না। দীর্ঘদিনের লড়াই, আমি ছাত্র অবস্থাতেও এই একইভাবে, যে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করবার জন্য পাশে মেদিনীপুর ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, অথচ পূর্ব মেদিনীপুর মাধ্যমিকে পাশের হারে প্রথম, উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রথম, সেই জেলাতে একটা ইউনিভার্সিটি নেই। এই লড়াইটা দীর্ঘদিনে, সেটা বাস্তবায়িত হলো, এখানে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি তৈরি হলো। কিন্তু ইউনিভার্সিটিটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন কেবলমাত্র ইট কাঠ পাথর দাঁড়িয়ে আছে, মাস্টারমশাইরা নেই, সাবজেক্ট নেই। আমরা চাইছি এই ইউনিভার্সিটিটাকে যথাযথভাবে একটা আদর্শ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলবার যে ব্যাপার, সেই কাজটা আমাদের ওইখানে করে তোলার বিষয় আমাদের কাছে অত্যন্ত জরুরি। প্রাথমিকভাবে এইগুলোকে আমাদের ভাবনার মধ্যে রেখে, আর মহিষাদল হচ্ছে আমাদের অনেকটা এগিয়ে থাকা এলাকা, সেই মহিষাদলটাকে পৌরসভা হিসেবে গড়ে তোলবার কাজ
আমরা তাকে নগরায়ন করবার যে পরিকল্পনা, যে ভাবনা, তার একটা ব্লুপ্রিন্ট আমরা তৈরি করেছি, যে সামগ্রিক যে ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপ করা এবং ডেভেলপ করবার পর আমাদের এটাকে পৌরসভা হিসেবে এর স্বীকৃতিটাকে ছিনিয়ে আনা, এই নানাবিধ আরো অনেকগুলো বিষয়কে নিয়ে আমরা এই নির্বাচনে যাচ্ছি। আমি আর খুব বেশি সময় আপনার নেব না, তবুও আপনার কথার মধ্যে থেকে কর্মসংস্থানের একটা বিষয় উঠে এলো। এখন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা একটা বিরাট সমস্যা, যে মানুষ কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন, চলে যাচ্ছেন। তো এই আমি যদি মানে পার্টিকুলারলি মহিষাদল কেন্দ্রের কথা দেখি, এখানে পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা কতখানি? পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা এখানে ভয়ঙ্কর, এবং এখানে বুঝতে হবে যে আমাদের হলদিয়া শিল্পনগর, এই যে বললাম হলদিয়া পৌর আর হলদিয়া ব্লক পাশাপাশি, এইটার মধ্যে মহিষাদল থেকে শয়ে শয়ে মানুষ কাজের জন্য হলদিয়াতে যেত। আজকে হলদিয়া শিল্পাঞ্চলটা ধ্বংসের পথে গেছে, কারণ হলদিয়াতে ডকের নাব্যতা কমছে, বড় জাহাজ ঢুকতে পারছে না, বড় জাহাজ পারাদ্বীপ ড্রেজিং হচ্ছে না, যার ফলে পারাদ্বীপ সহ অন্যান্য বন্দরে চলে যাচ্ছে। আর যদি ডকটা যদি না ঠিকঠাক ভাবে চলে, তাহলে কিন্তু হলদিয়া বন্দর গড়ে উঠে, হলদিয়া শহরটা গড়ে উঠেছে বা শিল্পাঞ্চল গড়ে উঠেছে কিন্তু বন্দরকে কেন্দ্র করে। বন্দর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা যেমন আমাদের জেলাতে আগে ইতিহাসে পড়ছি, এখন তমলুকে তাম্রলিপ্ত নামে একটা বন্দর ছিল, ইতিহাসের পাতাতে পড়ছি, হলদিয়া সেই জায়গায় পৌঁছেছে। হলদিয়াতে আজকে আপনি যদি দেখেন, তাহলে রোহিত ফরোটেক বন্ধ, মডার্ন কঙ্কাস্ট বন্ধ, রেণুকা সুগার একটা চিনি তৈরি কারখানা বন্ধ, সেখানে সেটা এখন গোডাউন করে দিচ্ছে, কারখানা ছিল গোডাউন। এই যে এখানে তৃণমূলের এমপি, বিজেপির এমএলএ, সরকার কেন্দ্রে বিজেপির, রাজ্যে তৃণমূলের, এই অবস্থায় দাঁড়িয়ে হলদিয়াতে তৃণমূল কি বিজেপির নেতারা বলুক যে একটা ইট এই সময়ের কালে হলদিয়াতে পুঁতেছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি, হলদিয়াতে যা কারখানা আছে, নতুন তো কিচ্ছু নেই, বন্ধ হয়েছে বরং চালু কলকারখানা। হলদিয়ায় বামফ্রন্ট সরকারের জামানায় শেষের দিকে আমাদের ওখানে ক্যালস রিফাইনারি বলে একটা কারখানা তৈরি করবার জন্য জায়গা অধিগ্রহণ করে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল, সেই পাঁচিলের ইটও খুলে নিয়ে পালাচ্ছে। হলদিয়া শিল্পনগরীটা শুধু তো আমাদের হলদিয়ার ব্যাপার নয়, আমাদের জেলা বা রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের একটা উজ্জ্বলতম শিল্পনগরী। সেই শিল্পনগরীতে এখানে মহিষাদলের মানুষকে জিজ্ঞেস করুন, সকাল হলে শয়ে শয়ে মানুষ মহিষাদল থেকে সাইকেল, মোটর সাইকেলের মিছিলের মতো করে হলদিয়া কারখানার গেটের দিকে যেত। আজকে সেই হলদিয়ার পার্শ্ববর্তী এলাকা হিসেবে এই মহিষাদল থেকে শয়ে শয়ে ছেলে মেয়েকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। এই যে লাস্ট দেখলেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ওই প্যান্ডেলের, সেখানে আমাদেরই এই মহিষাদল এলাকার 5-6 জন ছেলে, যারা ওখানে অল্প বয়সী, একদম 20-22-23 বছরের ছেলে মেয়ে, যারা ওই ফুলের কাজ, প্যান্ডেলের কাজে ওখানে ছিল, তারা মারা গেল। তাহলে হলদিয়া ব্লকের এই ভবিতব্য ছিল না, যারা হলদিয়ায় শিল্পাঞ্চলের জন্য ভাবনা ভেবেছে, স্বপ্ন দেখেছে। আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা মহিষাদল এলাকা জুড়ে কর্মসংস্থানের প্রশ্নে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। এবং বরুণদা, আপনি বিশ্বাস করবেন না, বাড়ি বাড়ি এলাকা এলাকায় যদি যান, দেখবেন একটা বাড়িতেও আপনি খুব কম পরিবার, সেগুলোকে বাদ দিলে অধিকাংশ পরিবারে আজকে বাড়ির ছেলেরা বাড়িতে নেই, তারা সব বাইরে কাজের জন্য চলে যেতে হচ্ছে। কেউ সদ্য বিবাহ করেছে, কার বাচ্চা ছোট্ট ছেলে হয়েছে, কার বাবা মা অসুস্থ, সব ছেড়ে ছুড়ে দিয়ে বাইরে চলে যেতে হচ্ছে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। শূন্যের গেরো কি তাহলে এবার কাটছে? অবশ্যই মানুষ তৈরি হয়ে গেছে। তৃণমূল, বিজেপি বারে বারে চেষ্টা করছে যে এই যে বামপন্থীদের পশ্চিমবাংলার মাটিতে পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে, এইটাকে রুখে দেওয়ার জন্যই বারে বারে তৃণমূল এবং বিজেপি এই চেষ্টাটা করছে। দেখবেন গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যেহেতু বামপন্থীদের একটা উত্থান ঘটছে, গোটা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, পরিস্থিতি কালের নিয়ম, সেই কারণে দেখবেন এই তৃণমূলের দল বদলের খেলাটা শুরু হয়ে গেছে। এই যে দেখছেন পাশেই নন্দীগ্রাম কেন্দ্র, নন্দীগ্রামে দেখবেন কি, যে বিজেপির নেতা তৃণমূলের কর্মীকে খুনের দায়ে জেল খেটেছে, সেই বিজেপির নেতা সকালবেলায় অভিষেক বাবুর হাত ধরে তৃণমূল, বিজেপি ছেড়ে তৃণমূলে গেল, বিকাল বেলায় প্রার্থী হচ্ছে। এই হলদিয়াতে আপনি যদি দেখেন, পবিত্র করের কথা বলছি, যে সকালবেলায় সেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, বিকাল বেলায় প্রার্থী হচ্ছে। সত্যি তো, সারা রাজ্যে যদি প্রার্থী তালিকা আপনি দেখেন, যদি তৃণমূল বিজেপির লেটার হেডটা কেটে দেওয়া হয়, তাহলে কোনটা বিজেপির তালিকা, কোনটা তৃণমূলের প্রার্থী তালিকা বুঝতে পারবেন না। গোটা পূর্ব মেদিনীপুরে এই দল বদলের খেলাটা চলছে, তার সর্বাধিক নায়ক তো হচ্ছে শুভেন্দু অধিকারী, যে তৃণমূলের থেকে গোটা পূর্ব মেদিনীপুরটাকে ধ্বংস করেছে, গোটা হলদিয়াটাকে ধ্বংস করেছে, গোটা মহিষাদলটাকে ধ্বংস করেছে। আজকে দল বদল করেছে, এখন বিজেপিতে গিয়ে মানুষকে ধর্মের নামে, সনাতনী ধর্মের প্রচারক, নাকি ধর্মকে বাঁচাতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই, এইসব বলে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। বরুণদা, আমি শুধু বলতে চাই, সময় আপনার যাচ্ছে, আমি একটা শুধু উদাহরণ বলতে চাই কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী 2020 সালের আগে পর্যন্ত আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি মাথায় নিয়ে বসে যেত,
দুহাত সামনে নিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের থেকে বিজেপিতে গেছে, বিজেপিতে যাওয়ার পর বলছে জয় শ্রীরাম, হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে, বাঁচাতে হবে। উনি নাকি সনাতন ধর্মের প্রচারক। আমরা সাধারণ কথাই বলি, আমরা মানুষকে তো বলছি। এই দৃশ্য কোথায় দেখেন আপনারা? ছদ্মবেশে দেখেন। ছদ্মবেশে কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে, কেউ জৈন সাজে। কিন্তু শুভেন্দু অধিকারীদের মতো রাজনীতির নেতাকে দেখে বোঝা যাচ্ছে এরা রাজনীতিটাকে ছদ্মবেশে এনে ফেলেছে। যার ফলে কি হচ্ছে না, এরা মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে বিভিন্ন দিক থেকে, মানুষ এটাকে ধরে ফেলেছে। তৃণমূল না বিজেপি, কে প্রধান প্রতিদ্বন্দ্বী? না, আমরা এই মহিষাদলের মাটিতে আমি আপনাকে বলতে পারি তৃণমূল বিজেপি নয়, আমরা এখানে ডাক দিয়েছি লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। কারণ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন উনি কয়েক কোটি টাকা দিয়ে নাকি টিকিট কিনেছেন, আমার শোনা কথা। উনি কন্ট্রাক্টর, পরিষ্কার কথা, শ্রমিকদেরকে লুটে খাচ্ছেন। এখনো পর্যন্ত আপনি হলদিয়ার শ্রমিকদের কান পাতন যে উনি এখনো শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন না, অনেক শ্রমিকদের বেতন দিচ্ছেন না, শ্রমিকদেরকে উনি লুট করেছেন। আমরা তাই বলছি লুটে খাওয়াদের বিরুদ্ধে। আরেকজন রানিং বিধায়ক হিসেবে গোটা মহিষাদলটাকে 5 বছর ধরে লুট করেছে। তাই আমরা এক কথাই বলছি লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। মহিষাদল কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে সিপিআইএম প্রার্থী পরিতোষ পট্টনায়ক ভোটের আগে কি বার্তা দিতে চায়? আমি শুধু আপনাদের কাছে, সমস্ত মহিষাদল বিধানসভা এলাকার সমস্ত নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সর্বস্তরের মানুষের কাছে আমরা এইটুকু আহ্বান জানাতে চাইছি, আপনার অভিজ্ঞতাই বড় শিক্ষক। একবার শুধু বিচার করে দেখবেন যে 2011 সালে এই তৃণমূল, বিজেপি, মাওবাদী সহ সমস্ত অশুভ শক্তি ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়েছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও। আমরা বলছি আজকে লাল হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি। তাই বাংলাটাকে বাঁচাতে হবে। বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে হলদিয়া এবং মহিষাদলকে বাঁচাতে হবে। তাই হলদিয়া এবং মহিষাদলকে বাঁচানোর জন্য আজকে আসুন, আমাদের আবেদন আপনাদের কাছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টারমশাইরা রাস্তায় মার খাচ্ছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে স্কুল বন্ধ করে দিয়ে, মদের দোকানগুলো খুলে দিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে মাতাল বানিয়ে রেখে দিতে চাইছে। কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, মা বোনেদের নিরাপত্তা নেই, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। যে খেত মজুর পরের জমিতে গতর খাটিয়ে ইনকাম করতো, বাকি সময়টা 100 দিনের কাজ করতো, আজকে সবটা বন্ধ হয়ে গেছে। গোটা মহিষাদলে আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বাঁচানোর জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাতে চাই। আমি প্রার্থী হিসেবে একজন, আমরা ছাত্র যুব আন্দোলন থেকে উঠে এসেছি, আপনাদের কাছে পুত্রসম, কারোর কাছে বন্ধু। আসুন একবার ভরসা রাখুন লাল ঝান্ডার প্রতি, বামপন্থীদের প্রতি। আমরা এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত, আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন জানাই। আসুন এই নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে নতুন একটা ইতিহাস তৈরি করুন। কারণ মহিষাদলের মাটি সতীশ সামন্তের মাটি, যে সতীশ সামন্তরা 42-এর আন্দোলন থেকে পথ দেখিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে পরাধীন ভারতবর্ষের মাটিতে, তাম্রলিপ্ত সরকার গড়ে তুলেছিলেন তার সর্বাধিনায়ক সতীশ সামন্ত। এই সতীশ সামন্তের মাটিতে দাঁড়িয়ে আরেকবার একটা ইতিহাস তৈরি করুন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। পরিতোষ, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। একদম বরুণদা, খুব ভালো লাগলো। আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের নির্বাচনী পরিক্রমা।